তোমার ফেভারিট অ্যাক্টর কে, জিৎ না দেব? বাট আমি 1-2 সপ্তাহ ওয়েট করে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, আর সেই মোমেন্টেই আমি একটা ফোন কল পাই। তো সেক্ষেত্রে আমি ফাট করে বলে দিয়েছি, আমার তারপরে কোনো রিগ্রেট নেই কাজটা করে, কারণ অ্যাকচুয়ালি খেলনাবাড়িতে তাই হয়েছিল। স্পেসিফিক টাইপ অফ ক্যারেক্টারে যদি ভালো কাজ করো, ব্যাক টু ব্যাক তুমি সেই কাজেরই অফার পাবে। এটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, ও এটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না। তো তোমার এই সব কিছু খুব ভালো, তার জন্য আমরা তোমাকে নিতে পারবো না। ওটা শুনে আমি খুব মর্মাহত হয়েছিলাম। মানে একটা রিভার্স সাইকোলজি চলছে ইন্ডাস্ট্রিতে। হিরো কথাটাই অবসলেট করে দেওয়া উচিত। বলিউডে করণ জোহর নেপোটিজম আমরা দেখেছি, বাংলায় নেপোটিজম হয়? আমি নেপোটিজমকে সাপোর্ট করি। ইট অল কামস ডাউন টু মানি। তাতেও তো মাঝখানে আমরা দেখেছিলাম প্রডিউসার পেয়েও কিন্তু কাজ আটকে গেছে। সিন্ডিকেট সাথে হচ্ছে নেপোটিজম অ্যান্ড অভিনয়, এরকম দেখি কি মানে ইন্ডাস্ট্রিতে আসা যায়? হ্যাঁ, ইজিয়ার। তার মানে বলছো যে কম্প্রোমাইজ করলে কাজ, কম্প্রোমাইজ করলেই কাজ পাওয়া যাবে, কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যাবে না, সেরকম ব্যাপারটা একদমই নয়। কিন্তু কম্প্রোমাইজ করাটা কোথাও না কোথাও এক্সিস্ট করে। তাহলে তো অভিনয় শিখে লাভ নেই। তারা ইনস্টাগ্রামে গিয়ে জামা কাপড় খুলে বা নেচে চান্স পায়নি। এরা আজকে দুদিনের মানে একটু ইনস্টাগ্রাম ফলোয়ার্স বানিয়ে নিয়ে চলে এসছে, দিয়ে একটা লাইনও বলতে পারে। লাইফে কটা প্রেম করেছো? কমিটমেন্টের তো কোনো আজকাল দামই নেই। আমি কেন বসে বসে দেখবো সে আরেকটা মেয়েকে কোলে বসিয়ে রোম্যান্স করছে? আমি কেন দেখবো সে আরেকটা মেয়েকে চুমু খাচ্ছে? তোমার চোখে সব থেকে সুন্দরী নায়িকাকে? নায়িকা আমার জীবনে একজনই, মানে এখন যার সাথে আছে। সেও কি অ্যাক্টিং করে? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না। এখন সিরিয়ালে কিভাবে চান্স পাবো, সিরিয়াল করতে গেলে কী হয়, সেটা আমি পুরোটাই বলবো হচ্ছে লাখ লাখ লাখ, নাথিং এলস। যদি হওয়ার থাকে তো হবে, না হওয়ার থাকে তো 1 লাখটা অডিশন দিয়েও হবে না। ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের থেকে বড় কথা ফেভারিজম আছে। এই পলিটিক্স থেকে পলিটিশিয়ানও হয়ে যাচ্ছে। কিন্তু তোমার পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আছে কখনো? এই অ্যাক্টিং থেকে? আমি অত্যন্ত জঘন্য একজন পলিটিশিয়ান হব। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। টকবুক ওয়েন্দ্রিলাতে সবাইকে স্বাগত, অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে এপিসোডটা একটু অন্যরকম। আপনারা দেখেছেন অনেকেই আমার সাথে এসেছে, মানে আমাদের প্রোগ্রামে এসেছে এপিসোডে বিভিন্ন রকম সেগমেন্টের লোকের এসেছে। ঠিক তেমনি আজকে রয়েছে আমার সাথে আমারই একজন খুব ক্লোজ ফ্রেন্ড এবং অ্যাক্টর, আপনাদের জনপ্রিয় অভিনেতা সায়ন্তন রয়েছে, যে কিনা নায়ক থেকে খলনায়ক। এখন আপনারা মনে করছেন যে ওকে দেখলেই রিচুম রিচুম করে মেরে দেবো, এরকম একটা কনসেপ্ট বা এরকম একটা ভাবনা আপনাদের মধ্যে চলে। কেমন আছো? নমস্কার। নমস্কার দর্শকদেরও নমস্কার। বন্ধুদের সাথে অনেকদিন বাদে দেখা হলো। এই পডকাস্টটাতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। তুমি নায়ক ছিলে প্রথম, যখন তুমি কাজ করেছিলে তুমি অ্যাজ আ নায়ক কাজ করেছো। এখন তুমি তোমার সেগমেন্ট চেঞ্জ হয়ে খলনায়ক হয়ে গেছো, ভিলেনের ক্যারেক্টার। এই জার্নিটা একটু বলো আমাদের। এই জার্নিটা খুব সিম্পল। মানে আমি ফার্স্টে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে মোম পালক, সান বাংলায়। তো সেখানে আমি একটা খুব মানে একদম ইন অ্যান্ড আউট রোম্যান্টিক ক্যারেক্টার প্লে করছিলাম। বাট ওই কাজটা তারপরে শেষ হওয়ার পর আমার আরেকটা প্রজেক্ট শুরু হওয়ার কথা ছিল। সেটা আমি জানি না দর্শকরা কতটা জানে। আর ওই প্রজেক্টটাতে আমার লুকসেট সব হয়ে গিয়েছিল, আই ওয়াজ প্রিটি মাচ রেডি কে আর কয়েকদিন বাদে শুটে যাব। তো এন্ড মোমেন্টে আমাকে চ্যানেল থেকে বলে যে ওটা হবে না, মানে আমি করছি না। এবার সেটার একটা কোনো স্পেসিফিক কারণ আছে, সেই কারণটা আমি বলছি না। তো তারপরে আমি একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ লাইফে আমার ওইটা ফার্স্ট টাইম ছিল আমি ওয়েট করছিলাম একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কোনো কাজের জন্য। কিন্তু ইন্ডাস্ট্রি এটা একটা নর্মস যে তোমার একটা কাজ শেষ হলে তারপর 2-3 মাস ওয়েট করাটা খুব একটা ইজ নট আ বিগ ডিল। বাট আমি 1-2 সপ্তাহ ওয়েট করে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, আর সেই মোমেন্টেই আমি একটা ফোন কল পাই। সেটা হচ্ছে খেলনাবাড়িতে রণজিৎ লাহিড়ির চরিত্র করার জন্য। আর সেখানে আমাকে বলা হয়েছিল যে এই ক্যারেক্টারটা ভিলেনের ক্যারেক্টার, যে অ্যাক্টিভিটিসগুলো করবে সেগুলো নেগেটিভ অ্যাক্টিভিটিস, কিন্তু তুই চিন্তা করিস না, এখানে কিন্তু মানে হিরোর থেকে বেশি স্ক্রিনে তোকে দেখা যাবে, মানে বা তোর গল্পটা ততটা বেশি ইম্পর্টেন্ট হবে। আর আমি ওটা একবারে শুনে হ্যাঁ করে দিই যে আচ্ছা আমি করবো। কারণ ওটাতে আমি একটা খুব উইক মোমেন্ট অফ লাইফে ছিলাম। তো সেক্ষেত্রে আমি ফাট করে বলে দিয়েছি, আমার তারপরে কোনো রিগ্রেট নেই কাজটা করে, কারণ অ্যাকচুয়ালি খেলনাবাড়িতে তাই হয়েছিল, আমরা সবাই দেখেছি। আর আই গট এ হিউজ পপুলারিটি ফ্রম দেয়ার। আমার প্রত্যেকটা লিডিং বাংলা নিউজ পেপারে আমার ইন্টারভিউ আলাদা করে বেরিয়েছিল। সো দ্যাট ওয়াজ এ গ্রেট থিং।
আর তারপরে তো ইন্ডাস্ট্রির যেটা হয়, তুমি একটা কোনো স্পেসিফিক টাইপ অফ ক্যারেক্টারে যদি ভালো কাজ করো, ব্যাক টু ব্যাক তুমি সেই কাজেরই অফার পাবে। তো এইটাকে আমি খুব ভালো ডিসিশন হিসেবেও দেখি না, খুব খারাপ ডিসিশন হিসেবেও দেখি না। প্রত্যেকটারই প্রোজ অ্যান্ড কনস আছে। এটাও সেরকম যে আমি এরপর থেকে ব্যাক টু ব্যাক ভিলেনের ক্যারেক্টারই পেয়েছি, কিন্তু ওই ক্যারেক্টারটা করে আমি আবার একটা ক্যারিয়ারে খুব ভালো রকমের বুস্ট পেয়েছিলাম। এবার ওয়েট করলে তার কিছু মাস বাদে হয়তো আমি একটা হিরোর চরিত্র পেয়ে যেতাম, সেটা হিট করতো না কি করতো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যেটা হয়েছে মানে আই থিঙ্ক দ্যাট ইজ আ পজিটিভ থিং। আমি অ্যাটলিস্ট এইভাবে মেন্টালিটি বানিয়ে নিয়েছি যে ওকে চলো তাহলে। মানে তুমি মনে করছো যে আমি এখন নেগেটিভ ক্যারেক্টার যেটা করছি সেটা আমার জন্য ঠিকঠাক, মানে হিরো দেখো তোমার তোমার হাইটও ভালো, অলমোস্ট 6.12 এরকম হাইট রয়েছে, তো তোমার মনে হয়নি যে আমি নেগেটিভ ক্যারেক্টার থেকে যে কটা হিরো আছে আমি কি তার মানে সহযোদ্ধা বা সমানভাবে সেই জায়গাটা নিতে পারবো, বা সেরকম একটা মেন্টালিটি কাজ করেনি? সেরকম একটা মেন্টালিটি তো কাজ করেছে, সেটা সবসময় কাজ করে, কিন্তু ওটা ভেবে আমি বেসিক্যালি ফ্রাস্ট্রেটেড হব, এর থেকে বেশি কিছু আর হবে না। যে কারণ আমরা আলটিমেটলি কি করি, এটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, ও এটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, কিন্তু ওভাবে দেখে লাইফে তুমি ফ্রাস্ট্রেটেড ছাড়া আর কিছুই হবে না। তো আমি এটাই দেখি। আর তুমি যে এই কথাটা আমি অডিয়েন্সকেও বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা খুব মজার ইনসিডেন্ট বলছি। সেটা হচ্ছে মোমপালকের ব্রেকের আগে, তখন আমি মোমপালকের ব্রেকটা পাইনি, আমি একটা অডিশনে গিয়েছিলাম। আর অডিশন ভালো দেওয়া ইজ আ বিগ থিং। তুমি যত ভালো অ্যাক্টারই নিয়ে আসো না কেন, সে অডিশন ভালো দিচ্ছে মানে দ্যাট ইজ আ ভেরি বিগ থিং। আর ওই অডিশনটা আমি স্পেসিফিক্যালি প্রচণ্ড ভালো দিয়েছিলাম, মানে আমার নিজে দিয়ে খুব স্যাটিসফাইড মনে হয়েছিল। আর আমি মাকে ফোন করে বলেও দিয়েছিলাম যে মা খুব ভালো একটা অডিশন হয়েছে। ওই অডিশনটা হয়ে যাওয়ার পর আমাকে বলেছিলেন কোন চ্যানেল কি আমি কিছু যাচ্ছি না, যে শান্তন তুমি একটু ওয়েট করো। তো আমি ওয়েট করেছিলাম, তারপরে আমাকে বলে শান্তন তুমি যে অডিশনটা দিয়েছো তুমি অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার হাইটও খুব ভালো, 6 ফিটের ওপরে, তোমার ফিজিকও খুব ভালো, ক্যামেরাতে জ লাইন ভালো হলে খুব ভালো লাগে, সেটার একটা খুব ভালো আছে। আমার তো মানে পুরো একদম লাড্ডু ফুটে যাচ্ছে যে মানে নেক্সট এবার কন্ট্রাক্টটা দেবে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ করবো। তো তোমার এই সব কিছু খুব ভালো, তার জন্য আমরা তোমাকে নিতে পারবো না। যে মানে তার জন্য কেন? বলছে কারণ আমাদের এই সিরিয়ালটাতে একটা পাশের বাড়ির ছেলের লুক দরকার, আমরা এরকম হিরোয়েটিক টাইপের একটু চাইছি না। ওটা শুনে আমি খুব মর্মাহত হয়েছিলাম। বাট যেটা আমি বলতে শুরু করেছিলাম, বাংলা সিরিয়ালে আমরা প্রত্যেকেই ভাবি যে এই লম্বা ভালো ফিজিক তাহলে কেন হিরো নয়, কিন্তু বাংলা সিরিয়াল যদি আমরা ভালোভাবে দেখি সেখানে কিন্তু এই চেহারাটা হলেই কাজ পাওয়াটা খুব টাফ হয়। এখানে একটা রিভার্স সাইকোলজি চলছে ইন্ডাস্ট্রিতে। আমি জানি না কেন, বাট এই মেয়েদের ক্ষেত্রেও অনেক মেয়ে আছে যারা ধরো 5 ফুট 7-8 ইঞ্চি হাইট, শার্প ফেস, শার্প ফিচার্স, তাদেরকে হিরোইনের রোলে নিচ্ছে না, তাদেরকে হয় ভিলেনের রোলে। কারণ বাংলা সিরিয়ালে আমি এতদিন ধরে করে যা বুঝেছি, হ্যাঁ কয়েকজন এরকম এক্সাম্পল তুমি পাবে যে এই ছেলেটাও মানে হিরোয়েটিক লুক, সে তো হিরোই করছে, কিন্তু ইন অ্যান অ্যাভারেজ যদি আমি দেখি তাহলে বাংলা সিরিয়ালের গল্প প্রত্যেকটাই খুব মধ্যবিত্ত ঘরের গল্প বা ঘরোয়া গল্প দেখানো হয়। সেক্ষেত্রে পাশের বাড়ির মেয়ে বা পাশের বাড়ির ছেলের যে লুকটা, সেটা কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি পায়। সেক্ষেত্রে ছেলেটার 6 প্যাকস থাকতে হবে, একদম মানে কাট কাট একটা চেহারা, এটা কিন্তু রিকোয়ারমেন্ট না। মেয়েদের ক্ষেত্রেও তাই, এটা রিকোয়ারমেন্ট নয়। তো সেক্ষেত্রে আমাদের জন্য কাজ পাওয়াটা ইনফ্যাক্ট কঠিন হয়ে যায়। আর আমি তারপরেও আরেকটা জিনিস বলতে চাই, সেটা তুমি হয়তো প্রশ্নে আসতেই, আমরা যদি বাংলা সিরিয়ালগুলো দেখি সেখানে আমরা যত মেয়ে ভিলেন ক্যারেক্টার যারা করছে, তারা দেখবো কেউ স্লিভলেস ব্লাউজ পরে আছে, তারা একটু মডার্ন ড্রেস পরে আছে, একটু হয়তো নায়ক যারা মেইন হিরোইন তারা ধরো, হ্যাঁ সেক্ষেত্রে আমি জানি না এটা কি কেন এটা এস্টাবলিশ করার চেষ্টা হয় যে যারা স্লিভলেস, সিরিয়ালই কিন্তু এরকম হয় একদম, তার মানে কি যারা স্লিভলেস ব্লাউজ পরে তার মানে তারা খারাপ, যারা রিভিলিং একটু ড্রেস পরছে তারা খারাপ। আমরা তো পোর্ট্রেটটা সেভাবেই করছি, ওটাই করা হয় কিন্তু হ্যাঁ। তো এইটার আমি এগেনস্টে একদমই। আর আমি আরো একটা জিনিসের এগেনস্টে, সেটা হচ্ছে ভিলেন চরিত্র ছেলে হোক কি মেয়ে হোক, তার পুরো কাজটাই হয়ে যায় আমি এর কিভাবে ক্ষতি করবো, আমি একে ছাড়বো না। আমি কিন্তু মানে এটা করলে আমরা অ্যাক্টার্সদের একটা জায়গায় একটা জনারে একদম আটকে দিচ্ছি। কারণ আজকে যে এই ক্যারেক্টারটা করছে, হতেই পারে যে সে খুব ভালো একটা রোম্যান্টিক ক্যারেক্টার করতে পারে,
কিন্তু তাকে সেই স্কোপটাই দেওয়া হচ্ছে না। সে করুক না ভিলেন, কিন্তু ভিলেন তার মায়ের সাথে তো বদমাশি করবে না। মায়ের সাথে একটা ছেলের বন্ডিং খুব ইমোশনাল একটা বন্ডিংই হবে, সেক্ষেত্রে হয়তো তার ইমোশনাল কোনো একটা সিন করতে হলো, বা যে ভিলেন করছে তার নিজস্ব গার্লফ্রেন্ড বা ওয়াইফ থাকতে পারে সিরিয়ালে, সেক্ষেত্রে গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে সে প্রপারলি রোম্যান্টিক সিনস করতেই পারে, আর অডিয়েন্স সেটা হয়তো দেখে পছন্দ করতেই পারে। কিন্তু একদম সেক্ষেত্রে দেয় না তো। না, একদমই দেয় না। আর সেক্ষেত্রে আমার যেটা সব থেকে খারাপ লাগে সেটা হচ্ছে আমাদের অভিনয় করাটা খুব ট্যালেন্টটা বা অভিনয় করার প্র্যাকটিসটা খুব সীমাবদ্ধ হয়ে যায়। মানে কালকে যদি হট করে আমাকে গিয়ে একটা রোম্যান্টিক সিন করতে হয়, তখন আই নিড সাম টাইম টু প্রিপেয়ার, কারণ আমি ওটা করতে করতে মানে ভিলেনের চরিত্র করতে করতে ওই ব্যাপারটা করাতে একদমই অভ্যস্ত নই। তার মানে তোমার এই কথাতে অনেক প্রডিউসার বা ডিরেক্টর যারা শুনবে তারা কিন্তু এই কথাটা পয়েন্ট আউট করবে যে নেগেটিভ ক্যারেক্টার যারা রয়েছে তারা কিন্তু হিরো বা রোম্যান্স করতে চায়। তো আপনারাও শুনে রাখুন, হিরো কথাটাই অবসলেট করে দেওয়া উচিত আমার যা মনে হয়। রোম্যান্স করতে চায় মানে তাদেরও তো মনে হয় এটা, 60-70-এর দশকের কথা। যারা নেগেটিভ ক্যারেক্টার তারা কিন্তু হিরো মানে তাদের যে গার্লফ্রেন্ড বা ওয়াইফ তাদের সাথে কিন্তু নেগেটিভই করে। হ্যাঁ, সেটা করার কি মিনিং আমি জানি না। বা যারা হিরো করছে, এটাও আমি বলবো, একদম ক্যামেরাতেই বলবো, যারা হিরো করছে তারা কেন ব্যাক টু ব্যাক হিরোই করে যাচ্ছে, তারা কেন ভিলেনের ক্যারেক্টার করছে না? কিন্তু মানে করলে তার সে হয়তো ভাবছে আমার সোশ্যাল স্টেটাস কমবে বা ইন্ডাস্ট্রি স্টেটাস কমবে, এটা একটা থেকে যায় লোকের মনের মধ্যে। কিন্তু তার অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে তার অ্যাক্টিং স্কিলস বাড়বে, আর কোনো কিছুই না। সে আজকে যদি একটা আদ্যপ্রান্ত একটা রোম্যান্টিক ক্যারেক্টার করে, তার বছরখানেক বাদে সে একটা সিরিয়ালে ভিলেনের ক্যারেক্টার প্লে করে, হি উইল গেইন মোর অ্যাক্টিং স্কিলস, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু সবাই ইগোতে একটু, আমি হিরো করেছি আমি কেন এটা করবো। মানে আমাকেও যখন ফোন করা হয়েছিল তখন এটা, তুই তো হিরো করেছিলিস, তুই কি এটা করবি? এটা কিন্তু ভিলেন। মানে না করার তো উচিতই না, কারণ অভিনয় করাটা আমার কাজ, সেক্ষেত্রে আমি ভিলেন করছি কি কি করছি দ্যাট শুডন্ট ম্যাটার। বলিউডে করণ জোহর নেপোটিজম আমরা দেখেছি, অনেক অ্যাক্টর মারাও গেছে। তো মানে বাংলায় নেপোটিজম হয় তোমার মতে, বা কে 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 ব্যাপারটা বলা খুব টাফ। আর নেপোটিজম মানে কারা ওই আর কি। বাট নেপোটিজমকে আমি তোমাকে একটা খুব অদ্ভুতভাবে একটা কথা বলবো, আমি নেপোটিজমকে সাপোর্ট করি। নেপোটিজমকে যে আমি সাপোর্ট করি না এরকম একদমই নয়। কারণ আজকে যদি তোমার বাবার 50 কোটি টাকার সম্পত্তি থাকে, ওটা ইনহেরিট কে করবে? তুমি করবে না, তোমার পাশের বাড়ির মেয়েটা করবে, কে করবে? তুমি করবে তো, রাইট? বা কারোর একটা প্রোডাকশন হাউস আছে, সেটা এক জেনারেশনের পর আরেক জেনারেশন কে নেবে? তার ব্লাড রিলেটিভ। সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু খারাপ তখনই হয় কেউ যখন ব্যাক টু ব্যাক বাজে কাজ করেও নেপোটিজমের জন্য শুধুমাত্র কাজ পেয়ে যায়, সেইটা আই এম এগেনস্ট অফ। কারণ অনেক ভালো ভালো কাজ করছে এরকম লোকজন, তারা ব্যাক টু ব্যাক কাজ পাচ্ছে না। আর কেউ হয়তো খুব খারাপ কাজ করছে, তারপরে সে ব্যাক টু ব্যাক কাজ পেয়ে যাচ্ছে, সেইটা হওয়া উচিত না। কিন্তু কেউ নেপোটিজমের জোরে ফার্স্ট ব্রেকটা পেয়েছে, সেটা তো হতেই পারে। না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ধরো ডিরেক্টর বলো বা অ্যাক্টরের ছেলে মেয়ে বলো, তারা যে ফার্স্ট কাজটা পাচ্ছে এবং ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছে, এবং অনেক অ্যাক্টররা রয়েছে, তোমার ক্ষেত্রেও বলি, সিনেমা ডেবিউ এখনো তোমার হয়নি। কেন হয়নি? তুমি কেন সিরিয়ালসের মধ্যে পড়ে থাকবে? তোমার হাইট আছে, তোমার সমস্ত দিক থেকে তুমি অল ওকে। কিন্তু অনেক ছেলে মেয়ে দেখেছি যাদের বাবা মা, ওই যে বললাম অভিনেত্রী বা অভিনেতা, তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেয় এবং তারা কিন্তু কাজ করছে। কেন নেপোটিজম ওই ক্ষেত্রে হবে? কেন যারা নতুন নতুন যারা কাজ করছে তাদের কেন সুযোগ দেওয়া হবে না? মেবি প্রডিউসার্সরা তাদের উপর রিলাই করতে পারছে না। কারণ প্রথমত বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ। অনেক সিনেমা রিলিজ করছে, কটা তার মধ্যে হিট করছে কেউ জানে না। এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি একজন প্রডিউসার, ঠিক আছে? তুমি আজকে যদি 3-4 কোটি টাকা নিয়ে একটা সিনেমা করতে নামো, এবার এখানকার প্রডিউসার্সদের মধ্যে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে সেখানেও ইগো ক্ল্যাশ। তারপরেও প্রডিউসার্সদের কাছে যে কয়েকশো কোটি কোটি টাকা আছে, যে একে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি, তো 3 কোটি টাকা গেলে যাবে, রিটার্ন পেলে পাবো, তাও চলো এক্সপেরিমেন্ট করি একে নিয়ে। সেই মানিটারি ব্যাকআপটা এখানে খুবই কম আছে। তার যদি 10 কোটি থাকে আর সে যদি 3 কোটি টাকা নিয়ে গ্যাম্বল করে, কারণ সিনেমা করা ইজ আ গ্যাম্বল। সিনেমা কিভাবে হিট হবে সেটার কোনো ফর্মুলা কোথাও লেখা নেই। একটা অতীব অখাদ্য সিনেমা হিট হতে পারে, একটা খুব ভালো সিনেমা ফ্লপ হতে পারে। অডিয়েন্স কিভাবে নেবে নোবডি নোজ। তো সেক্ষেত্রে সে ওই টাকাটা নিয়ে যখন গ্যাম্বল করছে,
সে ভাবছে যে আমার বেস্ট রিসোর্সেস কি আছে, সে তখন এইটা দেখবে না, সে হয়তো ভাববে যে আজকে অমুক অভিনেতার ছেলে বা মেয়ে, সে একটা অভিনয় কালচারের মধ্যে বড় হয়েছে, আমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারি বা আই ক্যান টেক আ শট, কে ও কিছুটা হলেও অভিনয় শিখে এসছে, যেহেতু ও অভিনয় ব্যাকগ্রাউন্ডের মধ্যেই বড় হয়েছে, থিয়েটার হয়তো করেছে কি কিছু করেছে, মানে আই ক্যান অ্যাটলিস্ট সে কে আমি এর ওপর একটু বেশি রিলাই করতে পারি। আর ব্যাপারটা সেরকমভাবেই রিলাই হচ্ছে, হয়তো যাকে নিচ্ছে তার বাবা মারাও কিছু টাকা ইনভেস্ট করছে সিনেমার তাকে লঞ্চ করার জন্য, হতেই পারে। তো ইট অল কামস ডাউন টু মানি। আর তুমি যে সিনেমার কথা বলছো সেটা ইজ ভেরি সিম্পল, ইউ গেট আ প্রডিউসার, তুমি একটা প্রডিউসার নিয়ে আসো, কিছু তোমার কানেকশনস থাকো। তাতেও তো মাঝখানে আমরা দেখেছিলাম প্রডিউসার পেয়েও কিন্তু কাজ আটকে গেছে, তো প্রডিউসার পেয়েও, হ্যাঁ, তার মধ্যে ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে, হল পাওয়ার ব্যাপার থাকে, মানে দের ইজ আ লট টু ইট। আমরা যে একবারে ভেবে নিই যে এই নেপোটিজম বলে এ চান্স পেয়ে যাচ্ছে, নেপোটিজম বলে ও চান্স পেয়ে যাচ্ছে, সেটা তো রয়েছে, নেপোটিজম সেটা রয়েছে, বাট দ্যাটস লাক। এবার এটাতে কিছু করার নেই। একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছিল না শাহিদ কাপুর, একটা রিসেন্ট ইন্টারভিউতে, যে তুমি কোন ফ্যামিলিতে জন্মাচ্ছ আর তুমি লাইফে কতদূর এগোতে পারবে, ইট ইজ কমপ্লিটলি আ লাক ওরিয়েন্টেড থিং। সিন্ডিকেট সাথে হচ্ছে নেপোটিজম এন্ড অভিনয়, এরকম দেখিয়ে কি মানে ইন্ডাস্ট্রিতে আসা যায়? হ্যাঁ, ইজিয়ার। যারা যারা দেখছে এই পডকাস্ট, আমি প্রত্যেককে বলবো, আমাকে একজন জিজ্ঞেস করেছিল একটা কোয়েশ্চেন, যে আমার স্টুডিওতে এসেছিল বোধহয় সে, যে দাদা অভিনেতা হওয়ার জন্য কি করতে হয়। আমি বললাম যে আরেকটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে অভিনয় করার জন্য কি করতে হয়। তো অভিনেতা হওয়ার জন্য তুই থিয়েটার মানে গ্রুপ জয়েন কর, সেখানে 2-3 ইয়ার্স ইনভেস্ট কর, তুই তোর ডিকশনের ওপর কাজ কর, তুই অভিনয় ক্যামেরায় কিভাবে করবি সেটার উপরে কাজ কর, এইটার লেসেন্স নে, ওটার লেসেন্স নে, এগুলো হচ্ছে অভিনেতা হওয়ার জন্য। কিন্তু এগুলো আলটিমেটলি করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এগুলো করে টাইম ওয়েস্ট করিস না। তুই যদি অভিনয় করতে চাস, কাজ পেতে চাস, তাহলে ইনস্টাতে রিলস বানা, যত পারবি নেটওয়ার্কিং করার চেষ্টা কর, একটু মানে শরীর চর্চা করে নে, আর দু একটা ডায়লগ যদি বলে নিতে পারিস তো ওকে ফাইন। বাট তুই মেন টাইম ইনভেস্ট কর হচ্ছে তোর নেটওয়ার্কিং আর ইনস্টাগ্রাম রিলস বানানোর উপর। বাকি ওইগুলো, বাকি জিনিসগুলো হচ্ছে অভিনয় শেখার জন্য বা অভিনেতা হওয়ার জন্য, সেটা হয়ে খুব একটা লাভ নেই, কারণ তোকে কাজ করে যেতে হবে। তো আমি সবাইকে এটা বলো, টাইম ওয়েস্ট না করে রিলস বানাও, যত বেশি সম্ভব ফলোয়ার্স বাড়াও, যতটা সম্ভব নেটওয়ার্কিং করো, আর দু একটা ডায়লগ একটু বলে নিতে পারলে ভালো হয়, এটাই বলবো। কম্প্রোমাইজ, যেটা আমরা অনেকদিন থেকেই শুনে আসছি, যে কম্প্রো করলে তোমার কাজটা পাওয়া যেতে পারবে। তো কাজের ক্ষেত্রে তো এরকম নিশ্চয়ই, ধরো ফেভারিট ডিরেক্টরের কম্প্রো করেছে, তাই জন্য কাজটা পেয়ে গেছে, সেরকম সেরকম যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে, কেউ তো আমাকে এসে কম্প্রোমাইজ করে এসে আমাকে, ভাই সায়ন্তন আমি না যেন ইচ্ছে কাজটা পেয়েছি কম্প্রোমাইজ করে, তো এটা কেউ বলে না, তো ওরকম ভাবে হয় না। বাট এই ব্যাপারটা তো মানে সবার মুখে মুখে যখন আছে, মানে যা রটে তার কিছু তো বটে, এরকম একটা কথা আছে, ঘটে, যা ঘটে আর কি। হ্যাঁ, তো মানে দেখেছি আমি, ইয়েগুলো দেখেছি, মানে আমারই ধরো কোনো বান্ধবী, সে ধরো কাউকে মেসেজ করেছে, তার পরবর্তী কি মেসেজটা এসেছে আমি দেখেছি। তার মানে বলছো যে কম্প্রোমাইজ করলে কাজ, কম্প্রোমাইজ করলেই কাজ পাওয়া যাবে, কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যাবে না, সেরকম ব্যাপারটা একদমই নয়। কিন্তু কম্প্রোমাইজ করাটা কোথাও না কোথাও এক্সিস্ট করে। তাহলে তো অভিনয় শিখে লাভ নেই। এখন না, তো সবাই তাহলে হয়তো ব্যাপারটা এরকম হবে যে 10 জন অভিনেতা অভিনয় শিখে আছে, 10 জনেই খুব ভালো অভিনয় করে, 10 জনকেই একটা ক্যারেক্টারে কাস্ট করা যেতে পারে, তার মধ্যে যে কম্প্রোমাইজ করছে সে হয়তো বেশি প্রায়োরিটি পেয়ে যাবে, আর যে করছে না সে প্রায়োরিটি পাবে না। কিন্তু এই ধরনের কোনো কিছু এক্সিস্ট করা উচিত না, আমি সেটাই বলবো। কারণ সেক্ষেত্রেও যে 10 জন খুব ভালো অভিনয় করছে আর 10 জনকেই ওই এক ক্যারেক্টারে কাস্ট করা যাবে, সেই 10 জনের মধ্যেও কোয়ালিটির ডিফারেন্স থাকে। তার জন্য আমার মনে হয় যে আলটিমেটলি বেস্ট কোয়ালিটির, তার চান্সটা পাওয়া উচিত।
বাট সেরম ভাবে তো আমার মনে হয় না এখন হয় না। কাস্টিং কাউচ আমরা কিন্তু আজীবন দেখে আসছি, সেটা সমস্ত জায়গায় হচ্ছে। তো তোমার ক্ষেত্রে কখন এরকম হয়েছে? তুমি এর আগেও বলেছো যে আমার অলরেডি একটা জায়গাতে এরকম হয়েছে যে নিয়েও নেয়নি এরকম ভাবে, তো তখন ওটা তো এফেক্ট করে? কাস্টিং কাউচের জন্য না, ওটাই এর জন্য। তো এরকম তোমার কোনো অভিজ্ঞতা আছে যে কাস্টিং কাউচ হয়েছে বা নেয়নি তোমাকে? তোমারই কোনো ফ্রেন্ড হয়তো কাজ করেছে? আমার কোনো ফ্রেন্ড কাজ করেছে সেটা আমি জানি না, বাট আমি এরকম বহুবার মানে এটা ছেলেদের ক্ষেত্রেও খুব ভালো রকমের হয়। লোকে হয়তো ভাবে শুধু মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও খুব ভালো রকম ভাবেই হয়। আর মানে আমার একটা খুব মজার ইনসিডেন্ট হয়েছিল। আমাকে একজন মেসেজ করছিল যে তোমার এই ক্যারেক্টারটার জন্য তোমাকে ভাবছি, তোমার কিছু ফটোস পাঠাও। তো আমি কিছু ফটোস ফার্স্টে পাঠিয়েছি, পোর্টফোলিও দিয়ে। তারপরে আমাকে বলেছে না, ওই ফটোসগুলো আমি পাঠিয়েছিলাম হচ্ছে শার্ট পরা ফটোস ছিল। তো আমাকে বলছে না, তুমি শার্ট লেস পিকচার আমাকে পাঠাও। হ্যাঁ, কিন্তু সে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারেন যে শার্ট লেস পিকচার পাঠাও। সে বলছে তুমি শার্ট ছাড়া অন্য কোনো পিকচার পাঠাও। তো আমি শার্ট ছাড়া একটা টি শার্ট পরা ছবি পাঠিয়েছি। বলছে না, টি শার্ট পরাও না, তুমি শার্ট টি শার্ট পরা নেই এরকম ছবি পাঠাও। তখন আমি লাস্টে একটা পাঞ্জাবি পরা ছবি পাঠিয়ে দিয়েছিলাম তাকে। তো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। তাছাড়াও হয়েছে মডেলিং এর ক্ষেত্রেও এই ধরনের অফার্স, আমি অফার্স তো বলবো না, মানে ব্যাড অফার্স এরকম এসেছে বহুবার। তোমার যারা সহকর্মী, তো তাদের থেকে কোনো ব্যাড ইমপ্রেশন বা ব্যাড বিহেভিয়ার, লাইক ডিরেক্টরও হতে পারে, প্রডিউসারও হতে পারে, কাজের ক্ষেত্রে তো এরকম কখনো হয়েছে যে ফ্লোর ছেড়ে বেরিয়ে গেছো বা তোমাকে বার করে দিয়েছে? আমাকে বার করে দিয়ে সেরকম হয়নি, আমি বকাঝকা খেয়েছি। সেটা আলাদা রকমের বকাঝকা, সেটা হয়তো কাজটা ঠিকভাবে না করতে পারার জন্য বকাঝকা। তো সেইটা হয়েছে। আর তাছাড়া আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ফ্লোরে গিয়ে এটা ট্রাই করি যে বেশি পাকামো না করা কোনো কিছু নিয়ে। ডিরেক্টর যেটা বলছেন সেটা শোনো, সেরকমভাবে করো। বাকি যে সিনিয়র আর্টিস্টরা আছে তাদের সাথে রেসপেক্টফুলি বিহেভ করো। আর বেশি তার জিনিসের মধ্যে ঢুকো না, আপনি কাম সে কাম রাখো, যে ব্যাপারটা আমি সবসময় করি। তো ওটা করলে আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি ব্যাকল্যাশ। বাট ওটা করাটাও আবার কোথাও একটা তোমাকে একটা ব্যাকফুটে ফেলে দেয়। কারণ তুমি যত জিনিসটার মধ্যে ইনভলভড হবে তত তোমার কাজ পেতে সুবিধা হবে। সিনিয়র অ্যাক্টরদের সাথে তো কাজ করেছো, কোনোভাবে কাজ করতে গিয়ে অসুবিধা ক্রিয়েট হয়েছে এরকম? সেরকম হয়তো আমি যদি ওরা মনে করে যে সিনিয়র অ্যাক্টরটা কি তার নিজেদেরকে বিশাল বড় মনে করে, স্বাভাবিক এটা। তো তোমরা যেহেতু জুনিয়র অ্যাক্টর ওদের কাছে, তখন বলে এই জুনিয়র অ্যাক্টরটা, মানে জুনিয়র অ্যাক্টর আমাদের সাথে এরকম বিহেভিয়ার করছে, প্রোডাকশনকে জিজ্ঞেস করবে কেন এরকম করছে। তো এরকম তো নিশ্চয়ই এক্সপেরিয়েন্স সিনিয়র আছে। আমি ধরো 100 জন সিনিয়র অ্যাক্ট্রেস বা আর্টিস্টের সাথে যদি কাজ করে থাকি, অ্যাক্টর আর্টিস্টদের সাথে, তাহলে হয়তো আমার 1-2 জনের সাথে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, মানে একটু বুলি করার যে চেষ্টাটা হয়। তাছাড়া মেজরিটি অফ দ্য সিনিয়র আর্টিস্ট মানে দে আর ভেরি গুড। আর তুমি যেটা বলছো তাদের একটা ব্যাপার থাকে, আর সেটা আমার মনে হয় থাকা উচিত। তারা ইনস্টাগ্রামে গিয়ে জামা কাপড় খুলে বা নেচে চান্স পায়নি। ঠিক আছে, তাদের সিনিয়র আর্টিস্টের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি, মেজরিটি সবাই লাইফের একটা খুব বড় তখনকার পার্ট দিনে তো তোমার রিলস বা ইনস্টাগ্রাম ছিল না। তারা ওই জন্য মানে কাজের কাজটা গিয়ে করেছে, থিয়েটার করেছে তারা। মেজরিটি অফ দ্য থিয়েটার আর্টিস্ট, মেজরিটি অফ দ্য সিনিয়র আর্টিস্ট দে মানে কাম ফ্রম আ থিয়েটার ব্যাকগ্রাউন্ড। তো তারা তখন ওটাই দেখে যে আমরা এত কষ্ট করে এত কিছু শেখার পর এই জায়গাটা অ্যাচিভ করেছিলাম, আর এরা আজকে দুদিনের মানে একটু ইনস্টাগ্রাম ফলোয়ার্স বানিয়ে নিয়ে চলে এসছে, দিয়ে একটা লাইনও বলতে পারছে না, বা 10 বার গোত্তা খাচ্ছে একটা লাইন বলতে গিয়ে। তো তখনই ওদের একটু রিপালশনটা হয়। তাছাড়া কেউ যদি কাজ শিখতে চায়, সিনিয়র আর্টিস্টের কাছ থেকে কিছু শিখে নিতে চায়, তাহলে দে উইল অলওয়েজ হেল্প। আর বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র আর্টিস্টরা, আমি যাদের সাথে কাজ করেছি সিরিয়ালের, মেজরিটি অফ দেম, তোমার যদি স্ক্রিপ্টে কোনো ডায়লগ নেই, কোনো প্রবলেম হয়, তুমি যে কোনো সিনিয়র আর্টিস্টের মেকআপ রুমে যখন খুশি গিয়ে তাকে বলতে পারো যে দাদা বা দিদি এই ডায়লগটা কীভাবে বলবো বলো তো, সে তোমাকে হেল্প করবেই 100%। কিন্তু এইটা বেসিক্যালি সিনিয়র আর্টিস্টরা দেখে না। তারা দেখে একই রুমে আছে আর যে জুনিয়র সে কিছু না আফা জিজ্ঞেস করে হট করে একটা সিগারেট জ্বালিয়ে নিল। তো ওটা দেখেই ওদের হয়তো খারাপ লাগাটা জন্মায়। হ্যাঁ। তো এখন ইউটিউবার বা রিলস ইনস্টাগ্রাম যারা করছে, সো কল্ড ইউটিউবার প্রচুর আছে, ফলোয়ার্সটা কি ম্যাটার করে কাজের ক্ষেত্রে?
না এবং আনফরচুনেটলি তারাও কিন্তু অ্যাক্টিং করছে, অনেকেই আছে ইউটিউবাররা। তো সেক্ষেত্রে কি তোমার যারা অ্যাকচুয়ালি সঠিক অভিনেতা যারা শিখে আসছে, ধরো হয়তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড বা পড়াশোনা করে আসে, তাদের কি একটা ইম্প্যাক্ট পড়ছে? ফার্স্ট অফ অল তোমার ওই কোয়েশ্চেনটা ফলোয়ার্স অবভিয়াসলি ডিপেন্ড করে, কিন্তু আবার এটারও আর একটা ব্যাপার আছে যে বহু আর্টিস্ট আছে যাদের কিন্তু ইনস্টাগ্রাম ফলোয়ার্স খুব কম। পুরনো অভিনেতা বাদ দিয়ে বলছি, এখনকার দিনে নতুনদের মধ্যে পুরনো অভিনেতা তারা তো এস্টাবলিশ আছে। নতুনদের মধ্যে আমি দেখেছি অনেকে ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু তারা কাজ করছে। আর এখানে বেসিক্যালি ইউটিউবার্সদের বা তোমার যারা ইনস্টাগ্রামে মেন ইনফ্লুয়েন্সার্সদের বেসিক্যালি এদের তো কোনো ফল্ট নেই। আমি মানে আই এম অ্যাবসলিউটলি নট এগেনস্ট দেম। তাদেরকে যদি অন্যরা কেউ অফার দেয় যে তুমি আমাদের সিরিয়ালে এসে কাজ করো, তো তাহলে তো তারা আসবে। তারা তখন কি বলবে যে না না আমি তো অ্যাক্টিংটা অত ভালোভাবে শিখিনি, আমি কিন্তু করবো। কিন্তু এক্ষেত্রে তোমার যারা অ্যাকচুয়ালি এত অ্যাক্টার রয়েছে তারা তো কাজ পাচ্ছে না। তারা পাচ্ছে না কারণ এখন তাদের হয়তো কি ল্যাক অফ রয়েছে? তাদের ল্যাক এটাই রয়েছে যে তাদের প্রচুর ইনস্টাগ্রাম ফলোয়ার্স নেই। আর এখন হয়তো এরা এটা ভাবছে যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স যার বেশি তাকে যদি আমরা কাজে নিই, তাহলে অলরেডি ওর ফেমটা দিয়ে বা ওর পপুলারিটি বা ওর রিচ দিয়ে আমাদের কাজটাও একটু একটু লোকে দেখবে। এখন এইটা হয়ে গেছে, মানে এখন সিরিয়ালস বা সিনেমা ইজ ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া। তো একটু অন্য কোয়েশ্চেন করি, করো। লাইফে কটা প্রেম করেছো, মানে কটা গার্লফ্রেন্ড? 4জন তো ছিল। মানে এখন চার? ও না এখন না, মানে আমি ভাবছি অল ওভার আমার কটা গার্লফ্রেন্ড ছিল। 4জন। এখন কজনের সাথে প্রেম করছো বা কটা? কজনের সাথে না, একজনের সাথেই মানে সম্পর্কে রয়েছি। আমি যখনই সম্পর্কে থেকেছি কারোর সাথে একজনের সাথেই থেকেছি। আর সেটা একটা সময়সীমা অবধি চলেছে 1.5 বছর 2 বছর। তো তারপরে একটা জিনিস একটা প্রবলেম হয়, এটা নিয়ে কেউ কিছু বলেনি, সেটা হচ্ছে আমি না মেজরিটি অফ দ্য টাইম, মেজরিটি না সব সময় ইন্ডাস্ট্রিতে মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিয়ে করা যায় নাকি অন্য ইন্ডাস্ট্রির বাইরে বিয়ে করলে সুবিধা হয়? আমার আমার সমস্ত বান্ধবীরা মানে আগের যা রিলেশনশিপে থেকেছি কেউই ইন্ডাস্ট্রি থেকে বিলং করেনি। আর ইন্ডাস্ট্রি থেকে বিলং না করাটা এটা খুব টাফ ব্যাপার। তার কারণ ভালোবাসা বা সম্পর্কের একটা খুব মেজর পার্ট আছে, এটা নিয়ে অনেকে কিছু বলেনি, কেউই কিছু বলেনি, সেটা হচ্ছে এক্সক্লুসিভিটি। আজকে যে মেয়েটা আইটি সেক্টরে কাজ করে, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংক, হোয়াট এভার, সে বলবে যে আমি কেন একটা সিরিয়াল বা সিনেমা করা অভিনয় করা কোনো ছেলের সাথে মানে সম্পর্কে আসবো, আমার তো হেডেক। আমি কেন বসে বসে দেখবো সে আরেকটা মেয়েকে কোলে বসিয়ে রোম্যান্স করছে, আমি কেন দেখবো সে আরেকটা মেয়েকে চুমু খাচ্ছে। তো এক্সক্লুসিভিটিটা ফার্স্ট থেকেই হারিয়ে যাচ্ছে। আমার সাথে সম্পর্কে 1-2জন এসেছিল, তারা প্রত্যেকে সম্পর্কে আসার আগে আমাকে বলেছিল যে না না তুমি এই প্রফেশনে আছো বলে আমার কোনো প্রবলেম নেই, কি আছে ওটা তো কাজ। কিন্তু তারা যখন স্বচক্ষে সেটা দেখছে টিভির স্ক্রিনে, তখন সে পারছে না, নিতে পারছে না। এটা না নিতে পারাটা কোথাও না কোথাও খুব স্বাভাবিক আমার যা মনে হয়। কারণ আমরা এই ইন্ডাস্ট্রি বলে হয়তো ব্যাপারটাকে খুব ইজিলি অ্যাকসেপ্টেবল বানিয়েছি, কিন্তু একটা 4-5জন সাধারণ মেয়ে বা ছেলের কাছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অন্য কাউকে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, রোম্যান্স করছে, কোলে পড়ে যাচ্ছে, এটা নেওয়াটা সত্যি চাপের হয়ে যায়। এখন তো আমরা দেখছি বিয়েটা হচ্ছে এখন ইন্ডাস্ট্রির মানে 1, 2, 3 করাটা কোনো ম্যাটারই নয়, মানে মানে ইন্ডাস্ট্রির মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি। এই আজকে তার বন্ধু কালকে তার হাজবেন্ড বা ওয়াইফ এরকম। তো এইটা কি তোমার মনে হয় যে ঠিক করাটা? কারোর বিয়ে কি সম্পর্ক ঠিক না বেঠিক সেটা নিয়ে আমি কিছু বলবো না, বাট অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে অনেক সম্পর্কই খুবই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা, মানে বাইরের থেকে আমরা হয়তো দেখছি যে বিশাল প্রেম বা কিছু, বাট সেরকম নয়। সে দেখছে যে এর সাথে সম্পর্কে গেলে আমি একটা ক্যারিয়ারে গ্রোথ পাবো, আরেকজন দেখছি এর সাথে সম্পর্কে আসলে আমিও একটা পাবলিসিটি পাবো, তো তাহলে লেটস গো ফর ইট। আচ্ছা, তোমার সাথে র্যাপিড ফায়ার খেলবো। ওকে। তো তোমার ফেভারিট অ্যাক্টর কে, জিৎ না দেব? আমার মানে দুজনে বাংলা ইন্ডাস্ট্রিকে প্রচুর কমার্শিয়াল সাকসেস দিয়েছে, তো আমি এদের দুজনকে কমপ্লিটলি, ইনাদের দুজনকে ভেরি সরি, আমি আই সি মোর অফ দেম অ্যাজ গ্রেট এন্টারটেনার্স। ওকে, অ্যাক্টিংয়ের থেকেও আমাদের ইন্ডাস্ট্রির যদি কমার্শিয়াল সাকসেস বাড়াতে হয় তাহলে আমাদের
খুব ভালো ভালো এন্টারটেনার্সদের আনতে হবে, আর এই দুজনেই বহু বছর ধরে সেটা করেছে। তো আমি দুজনের মধ্যে থেকে কাউকে একজনকে ভাবে সিলেক্ট করতে পারবো না, বাট দিস টু পিপল আর দ্য পিলার্স অফ আওয়ার কমার্শিয়াল, যেখান থেকে টাকা আসছে একটা ইন্ডাস্ট্রির। এই টাকার ফ্লোটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই দুজনে সেটাই করেছে। তো আই লাভ অ্যান্ড রেসপেক্ট বোথ। তাহলে র্যাপিড ফায়ার খেলে কি লাভ, তুমি পুরোটাই দিয়ে না, দিলে। র্যাপিড ফায়ারে তোমার এরকম ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন দেওয়া আছে, বাকি যেটা হবে আমি অবশ্যই বলবো। আচ্ছা, খেলনা বাড়ি না কথা? খেলনা বাড়ি। কথাটা কেন বাদ? কারণ খেলনা বাড়ির ক্যারেক্টারটার অনেক 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 বেশি জাস্টিফাইড ছিল, ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড ছিল, ক্যারেক্টারটা কেন বদমাশি করছে সেটা জানে, ক্যারেক্টারটা কি কি বদমাশি করতে পারে সেইটা আমি জানতাম, মানে আমি ক্যারেক্টারটা হতে পেরেছিলাম, কারণ ক্যারেক্টারটা গ্রাফটা খুব প্রপারভাবে বিল্ড আপ করা ছিল। সেটা আমি যেহেতু একদম খেলনা বাড়ির প্রাইমারি স্টেজ শুরুয়াত থেকে করেছি তার জন্য। বাট তাছাড়া কথা ইজ অলসো গ্রেট, বাট খেলনা বাড়ি অবভিয়াসলি। কমিটমেন্ট না বিয়ে? কমিটমেন্টের তো কোনো আজকাল দামই নেই। তোমাকে যে কেউ কমিটমেন্ট করে দুদিন বাদে অন্য কথা বলতে পারে, সো মুখের কমিটমেন্ট আমি একদমই বিশ্বাস করি না। হ্যাঁ, বিয়ে করাটা ইজ আ হিউজ থিং। তো আমি অবভিয়াসলি বিয়ে, মানে একটা মেয়ে যখন আমাকে বিয়ে করার জন্য রেডি হয়ে করে ফেলছে বিয়েটা, তার মানে সে নিজের লাইফটাও কোথাও না কোথাও আমার সাথে গ্যাম্বেল করতে রাজি হয়েছে, তার মানে সে কোথাও না কোথাও আমাকে খুবই ভালোবাসে। তো আমি অবভিয়াসলি, যদি না তার প্ল্যান থাকে যে 2 মাস বাদে ডিভোর্স দেবো, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া বিয়ে ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট টু মি। থিয়েটার আর্টিস্ট না সিরিয়ালের আর্টিস্ট? থিয়েটার। তুমি নিজেও সিরিয়াল করছো? আমি নিজে সিরিয়াল করছি, বাট মানে থিয়েটার ইজ আ ভেরি 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 টাফ থিং। সিরিয়ালেরও অনেক টাফ একটা সাইড আছে, যে আমরা অনেক সময় সিনে গিয়ে তারপর স্ক্রিপ্ট পাই। থিয়েটারে হয়তো তারা বহু মাস ধরে সেটা রিহার্সাল করছে, বাট মানে থিয়েটারের সাথে সিরিয়ালের কোনো তুলনাই নেই, কারণ ইটস সাচ আ টাফ ইয়ে। আর আমি নিজেও থিয়েটার করলে আমি খুব একটা ভালো অভিনেতা হতে পারতাম বলে আমি মনে করি না, কারণ থিয়েটারে তার কারণ মানে ওটাতে যে পরিমাণ ডিসিপ্লিন, ডেডিকেশন আর প্র্যাকটিস দরকার, সেটা আমার মনে হয় এখন তো আমার মধ্যে নেই, এক সময় ছিল। তোমার চোখে সব থেকে সুন্দরী নায়িকাকে? এটা আমি একটা মানে একদম সত্যি কথা বলছি, আমি একজন মহিলার সৌন্দর্য দেখাতেই বেশি এমফাসাইজ করি, সেটা হচ্ছে আমার সাথে মানে আমার পার্টনার এখন যে আছে তার। আর বাকি সুন্দর আমি দেখি হচ্ছে কোন ছেলে বা কোন হিরো কতটা সুন্দর করছে, কারণ আমি চেষ্টা করি আমি ওখান থেকে যতটা যা তার ড্রেসিং সেন্স কি, বা তাকে দেখতে কেন ভালো লাগছে, তার সে কীভাবে ড্রেস ক্যারি করছে, তার কি ফিজিকের কোয়ালিটি কি, তার মুখে সে কতটা সফটনেস আনছে, কতটা হার্ডনেস আনছে সিনের ওয়াইজ। তো আমি নায়িকা জিজ্ঞেস করেছে। আমি নায়কদেরই মেইনলি দেখি। নায়িকা আমার জীবনে একজনই, মানে এখন যার সাথে আছি। সেও কি অ্যাক্টিং করে? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না এখন। তার মানে যাদের অ্যাকচুয়ালি ইচ্ছাও ছিল সেখানে তুমি জল ঢেলে দিলে। না আমার মানে আমি আমি কি বলতো, সেটে গিয়ে খুব একটা ফিমেল ইন্টারাকশন কোনোদিনই হয় না, কারণ আমি জানি সেটে গিয়ে কোনো রকম কোনো ফিমেল ইন্টারাকশন হলে তার কাছে খবর যাবে। তার কাছে খবর যাবে না, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, বাট ওভারঅল যে জিনিসটা রোডবে সেটা একটা কোনো অন্য অ্যাঙ্গেল থেকেই ব্যাপারটা কথাটা হবে। তুমি গিয়ে আজকে যার সাথে একটু বেশি কথা বলবে, কারণ ইন্ডাস্ট্রি তো খুব ছোট, তো সেক্ষেত্রে ব্যাপারটা খুব ইজিলি স্প্রেড হয়ে যায়। তো আমি স্টে ব্যাক। আচ্ছা, অভিনয় আসতে গেলে মানে কোন ওয়েতে গেলে চান্সটা ঠিক মতো পাওয়া যায়? এটা একটা খুব টাফ কোয়েশ্চেন তুমি আমাকে বললে। অভিনয় আমি যেটা আগেও বললাম, অভিনয় আসতে গেলে একটা আলাদা ডেফিনেশন, অভিনয় শিখতে গেলে একটা আলাদা ডেফিনেশন। যারা যারা অভিনয় শিখতে চাও আমি এখনই বলবো সবাই যত সম্ভব ওয়ার্কশপ করো, যত সম্ভব থিয়েটার প্রোডাকশনে কাজ করার চেষ্টা করো, ছোটোখাটো কাজ করো। অভিনয়টা প্র্যাকটিসের উপরে অনেকটা ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে যারা বলছে যে সিরিয়ালে কিভাবে চান্স পাবো, সিরিয়াল করতে গেলে কি হয়, সেটা আমি পুরোটাই বলবো হচ্ছে লাখ লাখ লাখ, নাথিং এলস। তুমি ব্যাক টু ব্যাক অডিশন দিয়ে দাও, তুমি 1000টা অডিশন দিয়ে তোমার ক্লিক নাও করতে পারে, তুমি জীবনে একটাই অডিশন দিতে পারো আর সেখান থেকে তুমি সুপারস্টার হয়ে যেতে পারো। আমার ক্ষেত্রেও যেটা একটা হয়েছে, আমি হয়তো 100খানার বেশি অডিশন দিয়েছিলাম, মানে আমাকে কোনো চ্যানেলের কেউ নেই যে আমাকে চিনতো না কাজ না করা অবস্থায়, কারণ আমি এত অডিশন দিতাম।
আর কোনো প্রোডাকশন হাউস এরকম ছিল না যে আমাকে চিনতো না, কারণ আমি এত অডিশন দিতাম। দিতে দিতে লাস্টে আমার মনে আছে একদিন আমার কাছে একটা কল এসেছিল 2:45 সময় দুপুরবেলায়, এই সায়ন্তন তুই টেকনিশিয়ানে গিয়ে একটা অডিশন দিয়ে তো। আর আমি তখন বাড়িতে একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বসেছিলাম। বললাম যে এখন আর এত অডিশন দিয়েছে, আর অডিশন দিতে ইচ্ছা করছে না, কোনো কাজ আসলে আমাকে বললো যে তুই গিয়ে দিয়ে আয় না। তো আমি তখন একটা জিন্স পরলাম, একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরলাম, কিচ্ছু মেকআপ ফেকআপ করিনি, চুলটা একটু সেট করে বাইক নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে আমি অডিশনটা দিয়েছিলাম। আর ওই অডিশনটাই আমার একবারে হয়ে গেছিল, ওটাই মোম পালকের অডিশন ছিল, যেটা আমি লাইফের সব থেকে কম এফিসিয়েন্সি দিয়ে করেছিলাম, আর সেটাতেই। সো মানে তারপর তার মানে বলছো যে লাইফে এরকম যেটাতে তুমি কম ইম্পর্টেন্ট দেবে সেটাই ঠিক সেটাই করে হবে যাবে, না, বাট মানে যেটা হওয়ার আলটিমেটলি সেটা লাইফে হবেই। সেটা হবে। তুমি জাস্ট চেষ্টা করে যাও, কবে হবে কেউ জানে না, কতগুলো অডিশনের পরে হবে কেউ জানে না। যদি হওয়ার থাকে তো হবে, না হওয়ার থাকে তো 1,00,000টা অডিশন দিয়েও হবে না, যেটা হওয়া সেটা এমনিই সেটাই হবে। হবে। তো বিয়ের পিড়িতে কবে বসছো? এইটা আমার একদমই কোনো প্ল্যান নেই। মানে একটা সত্যি কথা বলছি, আমরা যারা এই প্রফেশনে আছি না, তাদের বিয়ে নিয়ে কোনো মানে প্রপার প্ল্যানিং রাখা উচিতই না, কারণ তোমার কখন কাজ থাকবে কখন থাকবে না তুমি জানো না। এটা একটা খুব ইনসিকিউর প্রফেশন। তার মানে বলছো তারা বিয়ে করবে না? তারা বিয়ে ডিরেক্টর, করবে না, না প্রডিউসার, তারা অ্যাক্টর তাদের বিয়ে করেনি? বিয়ে করেছে, কিন্তু তাদের একটা মানে ডেফিনিট আমি এই বছরের এই মাসে বিয়ে করব সেই প্ল্যানিংটা না রাখাই উচিত। আমার যেমন একটা প্ল্যান ধরা আছে যে আমি আর আরো 3 বছর বাদে দেখব যে এবার সিরিয়াসলি ব্যাপারটা কবে কি করা যায়। কিন্তু তার আগে আর বিয়ে করার তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কেউ আরেকজনও তোমাকে একদম ডেফিনিট ভাবে বলছে যে হ্যাঁ আমিও তোমাকে এই বছরের এই মাসেই বিয়ে করতে মানে তুমি রাজি তো আছি। রিলেশনশিপে রয়েছো, তো হ্যাঁ, সে বলছে না? হ্যাঁ সে অবশ্যই বলছে, বাট আমি একদম বাস্তব কথা বলছি। রিলেশনশিপে কি কখন, কারণ আমরা প্রত্যেকে মানুষ, ঠিক আছে, আমাদের একটা কনসেপ্ট থাকে যে এই মানুষটা আমাকে একবার বলেছে এই সায়ন্তন তোমাকে আমি ভালোবাসি, তার মানে সে আদি অনন্তকাল ধরে আমাকে ভালোবেসে যাবে, সেটা একদমই নয়। যারা যারা দেখছে মুখের কমিটমেন্টের কোনো ব্যাপার নেই, কারণ মানুষ এটা কোনো মানে মানে এমন না যে আমি কালকে একটা ল্যাব্রেডর কিনে আনলাম, সে আমাকে ভালোবাসলো বলে সে মৃত্যু পর্যন্ত আমাকে ভালোবেসে যাবে ল্যাব্রেডরটা, সেটা ল্যাব্রেডরের ক্ষেত্রে। একটা মানুষের ক্ষেত্রে সেটা হয় না, কারণ মানুষের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের মাথা ডিফারেন্টভাবে কাজ করে, প্রত্যেকে কমিটমেন্ট ব্যাপারটাকে ডিফারেন্টভাবে নেয়। আর যে আমাকে বলছে সায়ন্তন আমি তোমাকে ভালোবাসি আজকে, সায়ন্তন ইটসেলফ মানুষটাও চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। তো সে হয়তো এই সায়ন্তনের এই ভার্সনটাকে ভালোবেসেছিল, কিন্তু সায়ন্তনের এই ভার্সনটাই যে 5 বছর বাদে থাকবে বা সেম 2 বছর বাদে থাকবে। থাকবে তার কোনো মানে নেই, বা সেই মানুষটারও সেই ভার্সনটাই থাকবে, তারও কোনো মানে নেই। তো যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর সাথে সম্পর্কে আছি, একে আমি বিয়ে করছি এত তারিখে, এইগুলো করাটা খুব বোকামো। তারপর সে ছেড়ে তোমাকে দিয়ে চলে যাবে, লোকের কাছে গিয়ে মুখ লুকাতে হবে তোমাকে। ওইসব না করে আমি একটা সম্পর্কে আছি, বিয়ের প্ল্যান আছে, হবে। বাট কবে কি অতটা মানে আমি এখন আর লাইফকে ভাবে দেখি না, কারণ আমি এর আগে আর আর একজনকে হয়তো বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়তো তার জন্য হয়নি, তার আগে আরেকজনকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়তো সাপোজ আমার জন্য হয়নি। তো এরকম স্বপ্ন দেখে আর ভাঙা, দেখা আর ভাঙা এই ব্যাপারটা খুব পেনফুল একটা ব্যাপার। তার থেকে এটা যে আমি একে ভালোবাসি, বিয়ে অবধি নিয়ে যাওয়ার আমার ইচ্ছা আছে, আমি সেটাই চেষ্টা করবো। তারপর অন দ্য ওয়ে কি হবে বেসিক্যালি কেউ জানে না। আচ্ছা, আমরা অফিস পলিটিক্সও দেখি, বিভিন্ন জায়গায় পলিটিক্সও হয়, তো ইন্ডাস্ট্রিতেও এরকম পলিটিক্স আছে? ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের থেকে বড় কথা ফেভারিজম আছে। এই পলিটিক্স থেকে পলিটিশিয়ানও হয়ে যাচ্ছে কিন্তু অনেকে। হুম, হচ্ছে, ভালোই, মানে ভালো, দ্যাটস এ গুড থিং। মানে তুমি একটা পার্মানেন্ট কি জব বলবো পেয়ে যাচ্ছে। জব, পার্মানেন্ট মানির একটা সোর্স পেয়ে যাচ্ছ। তো তোমার পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আছে কখনো, এই অ্যাক্টিং থেকে আমি এরকম? অত্যন্ত জঘন্য একজন পলিটিশিয়ান হব, মানে যদি কোনোদিন ট্রাই করি, আর আমি পুরো একদম সব কিছুতে মানে লোয়েস্ট ভোট পেয়ে হয়তো হারবো, সেটাও আমি শিওর যদি আমি কোনোদিন এইদিকে যাই। কারণ মানে আমি তো এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে পলিটিক্সটাকে আরেকটু হলেও কাছ থেকে জেনেছি। ইটস আ ভেরি টাফ ওয়ার্ল্ড। এখানে আমরা যে জিনিসটা ভাবি যে আমি এই ভালো করে দেবো, ওই ভালো করে দেবো, সেই ভালো করে দেবো, তুমি ভাবলে কিছু হবে না। তোমার উপর হাজার হাজারটা মাথা আছে, তাদের অনেক প্রেশার আছে, অনেক
প্রোজ অ্যান্ড কনস আছে, অনেক কিছু করার আছে। তো সেগুলো সব মেনটেন করে তোমাকে চলতে হবে। আর আলটিমেটলি তোমাকে নিজের কি প্রফিট সেটা যে সেটা দেখে দেখতে বেরোতে হবে। পারবে, সেই ভালো পলিটিশিয়ান হতে পারবে। তাছাড়া মানে আমি একটা কোনো বিশাল রেভলিউশন আনবো, কলকাতাকে পাল্টে দেবো, এইসব স্বপ্ন নিয়ে কেউ যদি পলিটিক্সে আসে, সে খুবই আশাহত হবে একটা পয়েন্টের পর কি। তো একটু অডিয়েন্সকে যদি কিছু বলো, টকবক উইথ ওয়েন্দ্রিলার শোতে এলে আজকে কেমন অডিয়েন্সকে লাগলো? অবশ্যই এটা বলবো যে আমি ওয়েন্দ্রিলার শোতে আছি। এই ভিডিওটা আপনারা যখন দেখবেন সেটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস সব করবেন, বাজে ভালো সবই। আর দে আর ডুইং আ গ্রেট জব। ইটস আ প্রিটি নিউ স্টার্ট আপ Yeah. বোধ হয়, হ্যাঁ, নতুনভাবে করছে। আর তোমরা ভালো ভালো লোকেদের এনেছো, ভালো ভালো মানুষদের এনেছো, তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন জানা যায়। তো আপনারা ডেফিনেটলি এটা ফলো করবেন, আর আই হোপ ওরা সামনের দিকে আরো ভালো কাজ করবে। দ্যাটস ইট। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ।